মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ১৭ মে দিন ধার্য করেছেন আদালত। বেলা ১১টার দিকে যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালতে এই রায় ঘোষণার দিন ধার্য করেন। এর আগে সোমবার মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন কমিশন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে এ যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়ে দুপুর ১২টায় শেষ হয়। রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের আইনজীবীরা মামলায় বিভিন্ন তথ্য ও প্রমাণ বিশ্লেষণ করে আদালতে যুক্তি তুলে ধরেন। চাঞ্চল্যকর আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মনিরুল ইসলাম মুকুল বলেন, মামলায় ২৯ জন সাক্ষী সাক্ষ্য দিয়ে আদালতে আসামি হিটু শেখের বিরুদ্ধে ২০০০ সালে নারী শিশু নির্যাতন দমন আইন সংশোধিত আইন ২০০৩-এর ৯-এর ২ ধারাকে সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সম্পূর্ণরূপে সক্ষম হয়েছেন। আসামি হিট্টু শেখের দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি, মেডিকেল এভিডেন্সেস এবং পারিপার্শ্বিক সাক্ষ্য সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সেস যদি আমরা কম্পেয়ার করি, তুলনামূলকভাবে পর্যালোচনা করি, আমরা দেখতে পাই যে এই মামলার এভিডেন্স অন রেকর্ডে আসামি সহ অন্যান্যদের বিরুদ্ধে যারা অ্যাকিউজ, যে ৪ জন আসামি রয়েছেন, সকলের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হয়েছে। আইন মন্ত্রণালয় এবং মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশনাকে মেনে অতি দ্রুততম সময় এই মামলার সাক্ষ্য গ্রহণ সমাপ্ত এবং বিচার কার্য শেষ করার জন্য। রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে দলের পক্ষে করা আপিল আবেদনের ওপর শুনানি বুধবার পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চে নিবন্ধন ও প্রতীক ফেরত চেয়ে করা আবেদনের শুনানি শুরু হয়। আদালতে আবেদনের পক্ষে শুনানিতে রয়েছেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এহসান এ সিদ্দিক ও আইনজীবী মোহাম্মদ শিশির মনির। আগামীকালের কার্যতালিকায় আপিলটি ১ নম্বরে থাকবে বলে জানিয়েছেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনৈতিক যে নিবন্ধন ছিল ইলেকশন কমিশনে, সেটি গণতান্ত্রিক উপায়ে ক্যান্সেল করা হয় নাই। তড়িঘড়ি করে ইলেকশন কমিশনের সামনে দরখাস্ত পেন্ডিং থাকা অবস্থায় আদালত মেজরিটির ভিত্তিতে এই রেজিস্ট্রেশনটাকে ক্যান্সেল করেছে। এর বিরুদ্ধে আমরা আপিল করেছিলাম। আপিল মামলার শুনানি হয়েছে, আগামীকালকে আবার শুনানি হবে। আজকে শুনানিতে মূল কথাটা যেটি এসেছে তার প্রথম ছিল যে প্রক্রিয়ায় আমাদের হাইকোর্ট বিভাগ এই নিবন্ধন ক্যান্সেল করেছে, বাতিল করেছে, এই প্রক্রিয়াটি মূলত ইলেকশন কমিশনের সামনে বিচারাধীন ছিল, বিবেচনাধীন ছিল। ইলেকশন কমিশনের সামনে বিবেচনাধীন কোনো বিষয় আদালত এইভাবে ক্যান্সেল করতে পারে না। এটিকে ইংরেজিতে বলে প্রি ম্যাচিওর। আর সেকেন্ড কথা হলো, যারাই রিট পিটিশন দায়ের করেছিলেন তাদের কোনো লোকাল স্ট্যান্ডাই নাই। তারা নিজেরাই পক্ষ দোষে দুষ্ট, তারা নিজেরাই ইল মোটিভ নিয়ে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্যই এই মামলা দায়ের করেছিলেন। আর সর্বশেষ আমরা বলেছি যে গণতন্ত্রে এইভাবে জামায়াত ইসলামীর মতো একটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করে দিয়ে মূলত বাংলাদেশের রাজনীতিতে একটি অনিশ্চয়তা তৈরি করা হয়েছিল, যা নাকি ডেমোক্রেটিক প্রসেসকে ক্ষতিগ্রস্ত করেছে। এই আর্গুমেন্টগুলোর ভিত্তিতে আমাদের আপিল বিভাগ আপিলের বিষয়ে একটি সিদ্ধান্ত উপনীত হবেন বলে আমরা আশা করি এবং আগামীকালকে বাকি অংশ শুনানি হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান দুর্নীতির মামলায় ৩ বছরের সাজার বিরুদ্ধে আপিল করেছেন। সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আপিল করেন তিনি। আপিলের জন্য ডক্টর জুবাইদাকে ৫৮৭ দিনের বিলম্ব মার্জনা করেছেন হাইকোর্ট। এদিন বিচারপতি খোসরুজ্জামানের একক বেঞ্চে এই আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন জুবাইদা রহমানের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল। আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ৯ বছর এবং তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমানের ৩ বছরের কারাদণ্ড দিয়েছিলেন আদালত। ২০২৪ সালে ৫ আগস্টের পর আপিলের শর্তে জুবাইদা রহমানের সাজা স্থগিত করে সরকার।
জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বিলুপ্তি করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুইটি পৃথক বিভাগ করে অধ্যাদেশ জারি করেছে সরকার। রাতে এই অধ্যাদেশ জারি করা হয়। এতে রাজস্ব আহরণের অভিজ্ঞতার ব্যবস্থাপনা বিভাগের সচিব এবং যে কোনো উপযুক্ত সরকারি কর্মকর্তাকে রাজস্ব নীতি বিভাগের সচিব করা যাবে। অধ্যাদেশে বলা হয়েছে রাজস্ব নীতি বিভাগ কর আইন প্রয়োগ এবং কর আহরণ পরিস্থিতি মূল্যায়ন করবে, আর রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের প্রশাসনিক অনুবিভাগের বিভিন্ন পদ অ্যাডমিন ক্যাডারের পাশাপাশি আয়কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তা ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের মাঠ পর্যায়ে কর্মরত কর্মচারীদের মাধ্যমে পূরণ করা হবে। নতুন অধ্যাদেশ অনুযায়ী জাতীয় রাজস্ব বোর্ডের জনবল রাজস্ব ব্যবস্থাপনা বিভাগে ন্যস্ত হবে। এই জনবল থেকে প্রয়োজনীয় জনবল রাজস্ব নীতি বিভাগে পদায়ন করা যাবে। এনবিআর বিলুপ্ত হলেও রাজস্ব আদায়ে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। দুপুরে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। উপদেষ্টা বলেন, সার্বিক বিষয়ে চিন্তা করেই এটি করা হয়েছে। অন্তত গতবারের চেয়ে আদায় কম হবে না। সারা পৃথিবীতে রাজস্ব আদায় এবং ব্যবস্থাপনা আলাদা আলাদা থাকে জানিয়ে তিনি বলেন, আলাদা করার কারণে রাজস্ব কর্মকর্তাদের শঙ্কার কোনো কারণ নেই। অধ্যাদেশটি ভালোমতো দেখলে এটি স্পষ্ট হবে। এনবিআরের আপনার চিন্তা করার দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। এনবিআরটা যেভাবে আছে, কত টার্মস অফ রেফারেন্স হিসেবে এটা ইন্টারন্যাশনাল প্র্যাকটিস, পলিসি ডিভিশন আর ইমপ্লিমেন্টেশন ডিভিশন এক থাকে না, সব দেশেই আলাদা থাকে। কারণ পলিসি ডিভিশনটা একটু প্রফেশনাল লোক দিয়ে কাজ করতে হয় এবং অর্থনীতি, পরিসংখ্যান, দেশের জিডিপি এইগুলোর সম্বন্ধে ধারণা থাকতে হয়। বড় ধরনের সংস্কারে হাত দিলে জাতীয় নির্বাচন সংকটে পড়তে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। সকালে জাতীয় সংসদের এলডি হলে ঐকমত্য কমিশনের সঙ্গে সিপিবির বৈঠকে তিনি কথা বলেন। সেখানে কমিশন সহ সভাপতি আলী রিয়াজ বলেন, ভবিষ্যতে বাংলাদেশের পথরেখা নির্ধারণ করতে জাতীয় ঐকমত্য কমিশন কাজ করছে। বলেন, গণ অভ্যুত্থানের পর রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তন সুনির্দিষ্ট করা ও বাস্তবায়ন করাই কমিশনের লক্ষ্য। বৈঠকে ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার ও ইফতেখারুজ্জামান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামকে অগ্রসর করে নিয়ে যাওয়ার জন্য সবসময় ভূমিকা পালন করেছে। রাষ্ট্র কাঠামোর পুনর্গঠন, পুনর্বিন্যাসের জন্য যে আলোচনা, সংস্কারের যে আলোচনা, সেই আলোচনা প্রকৃতপক্ষে আপনাদের দীর্ঘদিনের সংগ্রামেরই এক ধারাবাহিকতা। অন্তর্বর্তীকালীন সরকার রুটিন কাজের বাইরে যদি অনেক বড় কাজে হাত দিয়ে দেয়, তাহলে তার জন্য এটা কঠিন হয়ে যাবে। এবং এই কঠিন কাজ করতে যেয়ে অনেক সময় এমন কতকগুলো বিতর্কের সম্মুখীন হতে পারে, তার যে অন্যতম যে কাজ, যে একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া, সেইটাও কিন্তু সংকটে পড়তে পারে। তীব্র তাপ প্রবাহে নাকাল হয়ে পড়েছে ভোলার সাধারণ মানুষের জনজীবন। তীব্র এই গরমে সবচেয়ে বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। বিক্রি বেড়ে গেছে ফুটপাতের অস্বাস্থ্যকর পানি। স্বাস্থ্য বিভাগ বলছে এতে ঝুঁকিতে পড়তে হচ্ছে বৃদ্ধ এবং শিশুদের। অন্যদিকে আবহাওয়া বিভাগ বলছে তাপদাহ অপরিবর্তিত থাকবে আরও কয়েকদিন। প্রতিনিধি আরিফ হোসেন লিটনের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। আকাশে সূর্য যেন বিচ্ছুরিত হচ্ছে, সেই তাপে পুড়ছে জনজীবন। সড়কের তাপ ও সূর্যের তাপ মিলে নাকাল ভোলার মানুষ। গত কয়েকদিন ধরেই ভোলার তাপমাত্রার পারদ 38 থেকে 40 ডিগ্রির মধ্যে বিরাজ করছে। তার উপরে লোডশেডিং যেন মরার উপরে খাড়ার ঘা। একদিকে গরমের যন্ত্রণা, অন্যদিকে লোডশেডিং, সব মিলিয়ে অতিষ্ঠ ভোলাবাসী। অনেক গরম পড়ে আর কি, গরমের থেকে আমরা ঘর থেকে বাইরে হতে পারি না। যখন বাসা থাকতে হবে না, বাসা থাকে না কারেন্ট। প্রচন্ড গরম, রোদ্রের যেমন তাপদাহ, তারপরে কিছুক্ষণ পর পরই কারেন্ট থাকে না। তীব্র এই গরমে কাজের সন্ধানে ঘরের বাইরে আসা শ্রমজীবী মানুষ পড়েছেন চরম বিপাকে। জীবিকার তাগিদে ব্যবসা গরমেও কাজে বের হতে হচ্ছে নিম্ন আয়ের এসব মানুষদের। বাইরে মনে হয় যে আগুন জ্বলতেছে গায়ে, যে গরম পড়তে আছে, তাপমাত্রা
আবার ডাবের পানি দিলে গরম হয়ে যায়। গরমের কারণে আমরা যাত্রীও পাইতেছি না। আল্লাহর কাছে দোয়া আছে যে আল্লাহ যেন গরমটা কমায় যায়। এদিকে গরমের কারণে চাহিদা বেড়েছে পানি ও কোমল পানীয়। শহরের মোড়ে মোড়ে মিলছে শরবতের দোকান। এসব দোকানে ভিড় জমাচ্ছেন তৃষ্ণার্তরা। শ্রমজীবীদেরও মিটছে তৃষ্ণা, তবে তা ফুটপাতের অস্বাস্থ্যকর শরবতে। ফুটপাতের শরবত অনেক গরমে খাইছি, বাচ্চারাও খাইছি, পানির পিপাসা লাগছে, নিজেও খাইছি। এই শরবত বিশুদ্ধ আমার মনে হয় না। চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন অতি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার। পাশাপাশি ফুটপাতের অস্বাস্থ্যকর খাবার পরিহার করারও পরামর্শ দিচ্ছেন তারা। ভালো পানি ব্যবহার করা হয় না, সেক্ষেত্রে এই ধরনের খাবার পরিহার করতে হবে এবং তীব্র গরমে থেকে বাঁচার জন্য যতটা সম্ভব কম বাইরে বের হওয়াই ভালো। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। সুন্দরবনের মান্দারবাড়িয়া চরে ভারতীয় কর্তৃপক্ষ কর্তৃক জোরপূর্বক পুশ ইন করা ৭৫ জন বাংলাদেশি মুসলিম এবং ৩ জন ভারতীয় মুসলিমকে উদ্ধার করেছে কোস্টগার্ড। সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুনুর রশিদ এ তথ্য জানান। পুশ ইন হওয়া ব্যক্তিরা আরও জানায়, ভারতীয় পুলিশ তাদের বস্তিগুলোতে হানা দেয় এবং বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়। এছাড়াও তাদেরকে পরিবারের সদস্যদের সামনে অমানবিক নির্যাতন করার পাশাপাশি পরিবারের অন্যান্য সদস্যদেরও পাশবিক নির্যাতন করে। তারপর তাদের চোখ বেঁধে সামরিক বিমানযোগে ভিন্ন ভিন্ন জায়গায় স্থানান্তর করে। পরবর্তীতে ভারতীয় কর্তৃপক্ষ জাহাজের মাধ্যমে বাংলাদেশের সুন্দরবনের একটি জায়গায় রেখে যায়। পুশিনকৃত ৭৮ জন ব্যক্তিকে মান্দারবাড়িয়া থেকে উদ্ধার করে প্রাথমিক ট্রিটমেন্ট দেয়। ট্রিটমেন্ট দেওয়ার পরে ১১ তারিখে শ্যামনগর থানার কাছে হস্তান্তর করা হয়। ৩ জন ব্যক্তি ৭৮ জনের মধ্যে তারা দাবি করে যে তাদের বাড়ি হচ্ছে ইন্ডিয়াতে। সেই যে ৩ জন ভারতীয় নাগরিক তাদেরকে আমরা আদালতে প্রেরণ করি। তারা আদালতের মাধ্যমে তারা জেলখানায় অলরেডি চলে গিয়েছে। সো আমরা আশা করছি ভবিষ্যতে এই ধরনের কোনো যদি ইনফিলট্রেশন করানো হয় সেক্ষেত্রে আমরা সেটা মোকাবেলা করার জন্য প্রস্তুত আছি। দীর্ঘ ১০ মাস পর চালু হয়েছে নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস। নতুন করে চালু হওয়ায় খুশি জেলার মানুষ। তবে দালালের দৌরাত্ম্য বন্ধ সহ কাঙ্ক্ষিত সেবা প্রত্যাশা করছেন নাগরিকরা। সর্বোচ্চ সেবা দিতে বদ্ধপরিকর পাসপোর্ট অফিসের কর্মকর্তারাও। কঠোরভাবে তদারকি করার প্রতিশ্রুতি দিয়েছেন জেলা প্রশাসক। নারায়ণগঞ্জ প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুনের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। দীর্ঘ ১০ মাস পর পুনরায় চালু হলো নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস। আবারও কার্যক্রম শুরু করার পর সেবা গ্রহীতাদের পদচারণায় মুখরিত শুরু থেকেই। পুনরায় পাসপোর্ট অফিসটি সচল হওয়ায় অত্যন্ত খুশি হয়েছেন জেলার মানুষ। তবে সর্বোচ্চ সেবা চান তারা। কোন ধরনের স্বজনপ্রীতি কিংবা দালাল যেন না থাকে এমন দাবিও করেন তারা। ৯ মাস পর পাসপোর্ট অফিস খোলা হলো, আমার পাসপোর্ট রিনিউ করতে দেওয়া হলো, এটার জন্য আমিও খুশি। এটা আমাদের জন্য অবশ্যই অনেক খুশির একটা সংবাদ, কারণ যদি নারায়ণগঞ্জের পাসপোর্ট অফিসটা এখন না খুলতো তাহলে আমাদেরকে দেখা যেত কেরানীগঞ্জ বা মুন্সিগঞ্জের দিকে যে পাসপোর্ট বানাতে হতো। পাসপোর্ট অফিসটা করেছে, খুব ভালো হয়েছে। সবার একটা দুর্ভোগ ছিল আর কি, যাতায়াতের একটা অসুবিধা ছিল, সো এখানে করেছে, সবার জন্য ভালো হয়েছে। নতুন করে সেবা দিতে পেরে খুশি পাসপোর্ট অফিসের কর্মীরাও। যতটুকু সেবা দেওয়ার ততটুকু দিচ্ছি, বেস্ট দিচ্ছি, কারণ বাকিটা পাবলিক বলতে পারবে। গত বছরের ১৮ ও ১৯ জুলাই পাসপোর্ট অফিসের সমস্ত কাগজপত্র পুড়িয়ে ফেলেছিল বিক্ষোভকারীরা। তবুও গ্রাহকদের সেবা দিতে কোনো সমস্যা হবে না জানিয়েছে পাসপোর্ট অফিস কর্তৃপক্ষ। পাসপোর্ট গ্রহণ থেকে আবেদন গ্রহণ থেকে শুরু করে পাসপোর্ট ডেলিভারি সমস্ত প্রক্রিয়ায় এখানে কোনো ধরনের ঝামেলা ব্যতীত আমরা কাজ শুরু করতে যাচ্ছি। সেবা গ্রহীতারা যেন কোনো প্রকার ভোগান্তির শিকার না হন ও দালালদের দৌরাত্ম্য যেন ফিরে না আসে সে বিষয়ে তদারকি করা হবে জানিয়েছেন স্থানীয় জেলা প্রশাসক। আবার এটি নতুনভাবে চালু হচ্ছে। আমি বিশ্বাস করি যে এই জেলার মানুষের যে ভোগান্তি ছিল পাসপোর্ট নিয়ে সেটি দূর হবে। ইলিয়াস কমল, মাই টিভি। বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় প্রায় ৬ লাখ মানুষের স্বাস্থ্যসেবার একমাত্র ভরসার জায়গা ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। তবে চিকিৎসক সংকট সহ নানা সমস্যায় বেহাল দশা স্বাস্থ্যসেবা কেন্দ্রটির। এতে চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয়রা। প্রতিনিধি মিজানুর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। বরিশালের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ২০১৯ সালে ৩০ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হলেও চিকিৎসক, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে পূর্ণাঙ্গ সেবা দিতে পারছে না স্বাস্থ্যকেন্দ্রটি।
প্রতিদিন দূর দূরান্ত থেকে রোগী আসে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা নিতে। তবে রোগী আসলেও নেই পর্যাপ্ত সংখ্যক চিকিৎসক। 22 জনের জায়গায় সেবা দিচ্ছেন 8 জন চিকিৎসক। রয়েছে নার্স, ওয়ার্ড বয়ের সংকটও। এখানে কোনো মেশিন নেই, আমাদের বাইরে যেতে আলটা করতে। হাসপাতালে এসএসসি এক্সরে হয় না বিদায় আমি বাইরে থেকে করাই নিয়ে আসছি। প্যাথোলজি বিভাগের পরীক্ষা নিরীক্ষা ম্যানুয়াল পদ্ধতিতে হলেও নেই এক্সরে, ইসিজি, আল্ট্রাসোনোগ্রাম। ফলে রোগীদের পরীক্ষা নিরীক্ষার জন্য যেতে হয় ডাক্তারের মনোনীত প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারে। বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে, বিভিন্ন ক্লিনিকে যেতে হচ্ছে, ডায়াগনস্টিক সেন্টারে যেতে হচ্ছে। 500 টাকা দিয়ে টেস্ট করাইছি। ঝুঁকিপূর্ণ ভবনের কারণে বেশিরভাগই বন্ধ রাখা হয় চিকিৎসা সেবা। ফলে রোগীদের পড়তে হয় সীমাহীন দুর্ভোগে। বিদ্যুৎ চলে গেলে বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা না থাকায় হাসপাতালটি পরিণত হয় ভুতুরে বাড়িতে। রয়েছে বিশুদ্ধ পানিরও সংকট। হসপিটালের ল্যাবরেটরি থেকে ওখান থেকে 80 টাকা দিয়ে প্রস্রাব টেস্ট এবং ডায়াবেটিস টেস্ট করতে হয়। 6.5 লক্ষ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত হয়। বাকেরগঞ্জ উপজেলার স্বাস্থ্য সেবার জন্য অনতিবিলম্বে যাতে ইসিজি, আল্ট্রাসোনোগ্রাম, এক্সরের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি প্রেরণ করা হয়। 50 শয্যা উন্নীত করা হলেও মেডিকেল সরঞ্জাম, চিকিৎসক সংকট নিয়ে কোনোভাবে চলছে স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা। আর উপজেলা প্রশাসন বলছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে সমস্যা সমাধানে কাজ চলছে। বর্তমানে এটা 31 শয্যা জনবল নিয়ে চলছে এবং এই 31 শয্যার জন্য যে জনবল অনুমোদিত আছে সেটাও আমাদের নেই। আমি ইউজেপির সাথে এই বিষয় নিয়ে কথা বলেছি, পাশাপাশি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে এই বিষয় নিয়ে কথা বলবো। চেষ্টা করছি বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের এই অবস্থাগুলোকে একটা ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসতে। চিকিৎসক সংকট ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সমস্যা কাটিয়ে এই অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে সরকার, এমনটাই প্রত্যাশা সকলের। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। রংপুরের কাউনিয়ায় বাস চাপায় এসএসসি পরীক্ষার্থী সহ একই পরিবারের 3 জন নিহত হয়েছেন। নিহতরা হলেন রুবিনা বেগম, তার ছেলে রহমত আলী ও এসএসসি পরীক্ষার্থী ভাতিজি আফসানা বেগম স্নেহা। সকাল 9:15টার দিকে উপজেলার মহেশা গ্রামের জুম্মার নামক স্থানে এক দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় সকালে আশরাফুল তার স্ত্রী, ছেলে ও ভাতিজিকে নিয়ে মোটরসাইকেলে কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিলেন। তারা মহেশা গ্রামের জুম্মার নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে রুবিনা বেগম, তার ছেলে রহমত আলী ও তার ভাতিজি স্নেহা প্রাণ হারান। এবার আমাদের কৃষি। বিটরুট চাষে ফলন ভালো হওয়ার পাশাপাশি কম খরচ ও বাজার দরে আশার আলো দেখছেন মেহেরপুরের কৃষকরা। বিদেশি এই সবজি ক্ষেত থেকে প্রতি কেজি 70 থেকে 80 টাকা পর্যন্ত বিক্রি হওয়ায় খুশি কৃষকরা। বিটরুট চাষের উপযোগী এসব এলাকায় কৃষকদের প্রশিক্ষণ এবং কার্যকরী উদ্যোগ নিলে সম্ভাবনাময়ী ফসল হয়ে উঠবে বলে জানিয়েছে কৃষি বিভাগ। মেহেরপুর প্রতিনিধি মাহবুব আলমের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন মিফতা গালিব। কৃষি নির্ভর মেহেরপুরে একসময় ধান, গম আর পাট প্রধান আবাদ হলেও পরীক্ষামূলকভাবে চাষ হচ্ছে স্বাস্থ্যসম্মত ও লাভজনক সবজি বিটরুট। উচ্চমাত্রার আয়রন, অ্যান্টিঅক্সিডেন্টের পাশাপাশি বিটরুটে রয়েছে বিটাইলেন্স, যা রক্ত পরিশোধন ও রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। ফলে রাজধানী সহ দেশের বিভিন্ন শহরে এই সবজির চাহিদা বাড়ছে। উন্নত জাতের বিটরুট নিয়ে এসেছে এবং চাষ করছে এবং চাষিরা এই বিটরুট দেখে অনেক উৎসাহী হয়েছে। আমি এই বিটরুট নিতে এসে আমার এই আদার বাজারে একটু ভয় আছে, এটা বিটরুট নিতে এসে। প্রতি কেজি বিটরুট বাজারে 100 থেকে 120 টাকা হওয়ায় ভালো লাভ পাচ্ছেন কৃষকরা। এই চাষ আমাদের এখানে নতুন এসছে বেটা, তো আমরা চেষ্টা করব এই চাষ আমরা ফের করার জন্য। অনেক ফলন ভালো। বীজের দামটা একটু বেশি হলেও আপনার সেচ খরচ এবং সারের যে খরচ সেটা একদমই কম। কৃষকদের প্রশিক্ষণ দিলে কম জমি থেকেও ভালো ফলন ও ন্যায্য মূল্য পাওয়া সম্ভব বলে জানিয়েছেন কৃষি বিভাগ। আমাদের যেসব উদ্যোক্তারা এরকম ব্যতিক্রমী চাষ করছে তারা কিন্তু লাভবান হচ্ছে। সবচেয়ে ভালো আরও জিনিস সেটা হলো যে আমাদের এক্ষেত্রে যদি কৃষি গবেষণা ইনস্টিটিউট আরও বেশি আমাদেরকে কিছু জাত উপহার দেয় তাহলে আমাদের কৃষকরা আরও বেশি উপকৃত হবে। কৃষি প্রশাসনের সমন্বয়ে সঠিক নির্দেশনায় গ্রামীণ কৃষিতে বিটরুট যেন নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। মিফতা গালিব, মাই টিভি।